আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে কিছু ম্যাথ শেষ করছিলাম। আমরা টোটাল টাইপ 6 পর্যন্ত আসছিলাম এবং আমি তোমাকে বলছিলাম যে টাইপ 6 টা কম্পারেটিভলি ইম্পর্টেন্ট বেশি। বাকিগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, বাট টাইপ 6 থেকে অ্যাকচুয়ালি ম্যাথ আসে। তো দ্রাব্যতা রিলেটেড ম্যাথ আসলে এখনো শেষ হয়নি, আরো ম্যাথ আছে আর কি। আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ করব। এর আগে হচ্ছে আমাদের একটু থিওরি পড়া লাগবে, এরপরে আমরা হচ্ছে গিয়ে টাইপ 7 চলে যেতে পারবো আর কি। এখন থেকে যে ম্যাথগুলো পড়াবো সবগুলো ম্যাথই হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট ফর এইচএসসি, ঠিক আছে, মানে সিকিউ এর জন্য। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা আজকের টপিক যেটা দিয়ে শুরু করবো সেটা নাম হচ্ছে দ্রাব্যতা লেখচিত্র। ঠিক আছে, দ্রাব্যতা লেখচিত্র। তো বুঝতেই পারতেছো আমরা কিছু গ্রাফ আঁকবো। তো গ্রাফগুলো কিসের উপর বেস করে হবে? তো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে টেম্পারেচারের সাথে সাথে, আমি তোমাকে এর আগেও কয়েকবার বলছিলাম যে টেম্পারেচারের সাথে সাথে আসলে কিভাবে চেঞ্জ হয় দ্রাব্যতা, সেই জিনিসটাই আমরা মেনলি এখানে দেখব। আচ্ছা, তো হুম, দেখো, প্রথম কথা হচ্ছে যে এক একটা আসলে কেমিস্ট্রি না, মানে সবসময় দেখবা কেমিস্ট্রিতে সবসময় মানে কিছু না কিছু ব্যতিক্রম থাকে। এক একটা কেমিক্যাল কম্পাউন্ড আসলে এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স শো করে। তো দ্রাব্যতার ব্যাপারেও আমাদেরকে মানে এক এক রকম কেমিক্যাল কম্পাউন্ড এক এক রকম জিনিস শো করবে। তো এখন যদি এরকম হয় সোডিয়াম ক্লোরাইড একরকম জিনিস শো করতেছে, ক্যালসিয়াম ক্লোরাইড একরকম শো করতেছে, এত তো আসলে আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো লেখচিত্রকেই, মানে যে কেমিক্যাল কম্পাউন্ড গুলাকে আমরা চারটা ভাগে ভাগ করে ফেলবো। আচ্ছা, তার আগে একটু লিখে নেই যে দ্রাব্যতা লেখচিত্রে আমরা প্রথমেই যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। উপর তাপমাত্রার প্রভাব। আচ্ছা, তো যে কথাটা আমি বলতেছিলাম, তাহলে আমরা আমাদের টোটাল কেমিক্যাল কম্পাউন্ডকে চারটা ভাগে ভাগ করব। তাহলে আমাদের কাছে প্রথমে কি কি থাকবে? প্রথমেই যে থাকবে তার নাম হচ্ছে তাপ উৎপাদী পদার্থ, বা তাপ উৎপাদী লবণ বলি আমরা। কারণ হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রা প্রভাব, অ্যাকচুয়ালি আমরা তো লবণই ডুবাই, তাই না? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এদেরই তো। সো তাপ উৎপাদী লবণ যেটা সেটা। তো তাপ উৎপাদী লবণের কথাটা একটু মনে করে দিই যে এরা আসলে কারা ছিল। তাপ উৎপাদী রিলেটেড আমরা অনেক ভালো মতো পড়াশোনা করব যখন আমরা চ্যাপ্টার 4 চলে যাব, তখন মোস্ট প্রবলি এইটার পরেই চলে যাব, কারণ চ্যাপ্টার 3 তো আমাদের শেষ। তো তাপ উৎপাদী লবণ হচ্ছে, আমরা এসএসসি তে যতখানি পড়ছি যে তাপ উৎপাদী লবণ মানে হচ্ছে তুমি কোনো একটা লবণকে গুলাইছো বা কোনো একটা লবণ রিয়েকশন করছে কারোর সাথে, তো তুমি যদি বিকারের গায়ে হাতটা দাও তোমার কাছে মনে হবে অনেক গরম, মানে পাত্রের গাটা নরম হয়ে যাবে, গরম হয়ে যাবে। তো গরম কেন হবে? গরম হওয়ার পিছনে আসলে রিজন হচ্ছে যখন বিক্রিয়া হয়েছে তখন সে বিক্রিয়াটা হওয়ার জন্য বেশি তাপ লাগে নাই, অল্প একটু তাপে বিক্রিয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে এক্সট্রা যে তাপ ছিল সেটা কি আর কেমিক্যাল কম্পাউন্ড গুলো রাখবে? রাখবে না, ও বাইরে ছড়াই দিবে। কারণ ওর তো আর লাগতেছে না, ওর অল্পতেই কাজ হয়ে গেছে। যখন সে বাইরে ছড়ায় দিবে তার মানে কি পরিবেশে তাপ চলে যাচ্ছে, আমরা হাত দিয়ে ধরলে তখন গরম অনুভব করব। তাহলে সবসময় মনে রাখবা যে যারা তাপ উৎপাদী লবণ অর্থাৎ তাপ উৎপন্ন করতেছে এদের নিজেদের জন্য কম তাপ লাগে, এই জন্যই এক্সট্রা তাপ তারা হচ্ছে ছেড়ে দেয়। ঠিক আছে, তাহলে আমরা একটু মানে খুবই নর্মাল ভাষায় একটু লিখে রাখি যাতে করে আমরা পরে বুঝতে পারি। সেটা হচ্ছে তাপ উৎপাদী লবণের ব্যাপারটাই কি, যে বিক্রিয়া করতে কম তাপ লাগে, অবশিষ্ট তাপ পরিবেশে ছেড়ে দেয়। তাই বিক্রিয়া পাত্র গরম হয়ে যায়। এবং তোমার নিশ্চয়ই কিছুটা মনে আছে, তারপরে একটু মনে করাই দিই যে বিক্রিয়া পাত্র গরম হয়ে যায় তো খুব ভালো কথা। এখানে আমাদের ডেল এইচ এর ভ্যালুটা ছিল হচ্ছে নেগেটিভ। কারণ ডেল এইচ এর ভ্যালুটা ছিল হচ্ছে এখানে নেগেটিভ। কেন ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ ছিল? কারণ আমরা জানি যে ডেল এইচ এর সূত্রটা আসলে হচ্ছে, ডেল এইচ এর সূত্রটা হচ্ছে আম, উৎপাদ তৈরি করতে প্রয়োজনীয় তাপ বিয়োগ বিক্রিয়ক ভাঙতে প্রয়োজনীয় তাপ। প্রয়োজনীয় তাপ।
আচ্ছা, এই জিনিসটা তো তুমি জানোই যে কোনো একটা বিক্রিয়া আসলে কিভাবে হয়, বিক্রিয়কগুলো ভাঙে এবং উৎপাদগুলো হচ্ছে তৈরি হয়, ঠিক আছে? তো বিক্রিয়ক ভাঙতে যে পরিমাণ তাপ তুমি তাকে দিছিলা, উৎপাদ তৈরি করতে অত বেশি তাপ লাগে নাই, তার চেয়ে কম্পারেটিভলি কম তাপ লাগছে, এই জন্য এক্সট্রা তাপটাই সে ছড়াই দিছে। হ্যাঁ। আচ্ছা, আমি মনে হয় একটু ভুল লিখছি না, এটা এটা একটু ভুল হয়েছে। দাঁড়াও, এটা উল্টাটা হবে, সরি। তাহলে আগে হবে হচ্ছে বিক্রিয়ক, আগে হবে হচ্ছে কি বিক্রিয়ক ভাঙতে প্রয়োজনীয়তা, এরপরে হবে হচ্ছে উৎপাদ ভাঙতে প্রয়োজন, মানে উৎপাদ তৈরি করতে প্রয়োজনীয়তা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এইখানে আমরা তো এটা এত ভালো মতো পড়তেছি না, কারণ এটা আমাদের চ্যাপ্টার 4 এর অংশ আর কি, আমি শুধু তোমাকে একটু মনে করাই দিতেছি আর কি। সো বিক্রিয়ক ভাঙতে, আচ্ছা তারা আমি একটু মনে করি আসলে এটা কি। আচ্ছা, আমি না আগেই ঠিক লিখছিলাম বুঝছো। আরে ধরো এগুলো আন্ডু করি। আচ্ছা, তুমি কাটছো কি না? আচ্ছা, মনে হয় একটু কাটাছেঁড়া হয়ে গেছে তোমার আর কি, এক্সট্রিমলি সরি। জাস্ট মানে আমি আগে যেটা লিখছিলাম ওইটাই ঠিক আছে আর কি। তো এখন দেখো কেন হচ্ছে আমাদের তাপ উৎপাদী লবণে আসলে ডেলএইচ নেগেটিভ। এটার পিছনে রিজন হচ্ছে যেমনটা বললাম, যেমন উৎপাদ তৈরি করতে বেশি তাপ লাগতেছে না, কম তাপ লাগতেছে, সো এইটা হচ্ছে কম, কম তাপ লাগতেছে বলে তো অবশিষ্টটা ছেড়ে দিছে, তাহলে এটা যদি কম হয় তাহলে নেগেটিভ বেশি, এই কারণে ডেলিচ এর ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়। এটা নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করবো হচ্ছে চ্যাপ্টার 4-এ, ওকে? তাহলে তাপ উৎপাদী লবণ যেটা, সেটা আমাদের একটা পার্ট হবে আর কি। তাপ উৎপাদী লবণের কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন এজ এন এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে সিজিয়াম সালফেট। তো সিজিয়াম যেটা আছে আর কি, সিজিয়ামের পারমাণু, আচ্ছা একটু দাঁড়াও তো, আমার মনে হয় খাতার মধ্যে ভুল লেখা সিজিয়াম সালফেট। আচ্ছা না, ঠিকই আছে। তো সিজিয়ামের পারমাণু, মানে সিজিয়ামের যে যোজনী সেটা হচ্ছে 4 আর সালফেটের হচ্ছে 2, তাহলে 4 আর 2 কাটাকাটি করে আসলে কত থাকে, 2 আর 1, তাই না? তাহলে CH2SO4, সরি আমি আবার একটু ভুল বলছি। সিজিয়াম, সিজিয়ামের যোজনী হচ্ছে 1, ঠিক আছে? আর সালফেটের যোজনী হচ্ছে 2, সো এরা জাস্ট একজন আরেকজনকে ক্রস কানেক্ট করবে, কোনো কাটাকাটি হবে না, হ্যাঁ আমি তখন একটু ভুল বলছি। ওকে, তাহলে এই গেল হচ্ছে তাপ উৎপাদী লবণ। তো আমি দুইটা এক্সাম্পল দিলাম, এই দুইটা এক্সাম্পল মনে রাখাও যে খুব জরুরি তা না, এখান থেকে কখনোই এমন কোশ্চেন আসবে না নিচের কোনটি তাপ উৎপাদী লবণ, কিন্তু হ্যাঁ, যদি আমি তোমাকে বলি দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব লিখো অনুধাবনের প্রশ্নে, বা গয়ের কোশ্চেনে যদি বলি, তুমি যদি এই দুইটা এক্সাম্পল লিখে দিতে পারো তাহলে তোমার জন্য ভালো, সেই হিসেবেই দুটো মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো তাপ উৎপাদী লবণ যদি থেকে থাকে তাহলে 2 নম্বর কি হবে বলতো, তাপহারী লবণ। তো ঠিক আছে, তাপহারী লবণ। তাহলে তাপহারী লবণ কি, তুমি বিক্রিয়া পাত্রটা যদি ধরো তখন তোমার কাছে অনেক ঠান্ডা লাগবে, এবং তোমরা যখন ল্যাবে টেস্ট করবা, ল্যাবে হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া আছে আর কি একটা, এই চ্যাপ্টার থেকেই করায় খুব সম্ভবত, অথবা জৈব যৌগের চ্যাপ্টার থেকে করাবে, তখন দেখবো যে বিক্রিয়ার পাত্র পুরো ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে মাত্র ফ্রিজ থেকে নামাইছে। আমাকে ভাইভাতে হচ্ছে ওখান থেকে কোশ্চেন করছিল। তো মানে যখন হচ্ছে ইয়া নিছিল আর কি, মানে আমাদের ভাইবা নেয় তো কেমিস্ট্রি ল্যাবে তখন। তো তাপহারী লবণ তার মানে কি হবে, তাপহারী লবণ হচ্ছে এক্স্যাক্টলি আগেরটার অপোজিট, যে এখানে আসলে বিক্রিয়া করতে অনেক বেশি তাপ লাগে, কম তাপে হয় না। বেশি তাপ যদি লাগে তার মানে সে আশপাশ সব জায়গা থেকে তাপ নিজের ভেতরে টেনে নিবে। তো আশপাশ থেকে যদি সে তাপ নিয়ে যায় তাহলে পরিবেশটা বা আশপাশটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এ কারণে আমরা তখন বিক্রিয়া পাত্রের গা যদি ধরি তখন আমরা দেখবো যে ঠান্ডা, পুরো মনে হচ্ছে ফ্রিজ থেকে নামানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জিনিসটা কিভাবে লিখবো, যে বিক্রিয়া করতে বেশি তাপ লাগে, তাই পরিবেশ থেকে তাপ নেয়, বিক্রিয়া পাত্র ঠান্ডা হয়ে যায়। ওকে, তাহলে এখানে ডেল এইচ অলওয়েজ কি হবে বলতো, পজিটিভ হবে। এবং এক্সাম্পল কি কি হইতে পারে,
তো এখানে এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম নাইট্রেট যে লবণটা আছে সেটা, এরপরে গ্লুকোজ, অক্সালিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে COOH, COOH, ঠিক আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো এই তিনটাকে মনে রাখলেই হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আমাদের 3 নাম্বার যে হবে তার নাম হচ্ছে তাপ নিরপেক্ষ। তাপ নিরপেক্ষ লবণ বা তাপ নিরপেক্ষ যৌগ আর কি, ঠিক আছে, যেটাই দাও একই কথা। তো বুঝতে পারছো তাপ নিরপেক্ষ মানে কি, এখানে ডেল এইচ এর ভ্যালু আসলে 0 হবে, মানে আগে যা করতে লাগবে পরে হচ্ছে সেম লাগবে, অর্থাৎ না বিক্রিয়া পাত্রটা গরম হবে না ঠান্ডা হবে, রেদার তুমি ধরলে তুমি পরিবেশে যেমন টেম্পারেচার একদম এক্স্যাক্টলি সেরকম, মানে আলাদা কিছু না। আচ্ছা, লাস্ট যেটা 4 নাম্বার আর কি, সেটা হচ্ছে ক্যালাস পানিযুক্ত লবণ। ক্যালাস পানিযুক্ত লবণ বলতে আমরা আসলে কি বুঝি? সে কথার কথা, মানে এগুলো তো তোমার জানার কথা, যেমন তুতে। তুতে কি ছিল? কপার সালফেট 5 অণু পানি। আরেকটা আছে হচ্ছে গ্লুবারের লবণ। গ্লুবারের লবণ কি বলতো? সোডিয়াম সালফেট ডট 10H2O পানি। আচ্ছা, দাঁড়াও, এরপরে আমি তোমাকে এখানে চার্ট করে একেবারে লিখাই দিই আর কি কি ছিল। এরপরে হচ্ছে ইপসম লবণ। ইপসম লবণ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, দাঁড়াও, আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেট ডট মানে 7 অণু পানির সাথে আছে। জিপসাম লবণ। জিপসাম লবণ হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট 2H2। জিপসাম লবণ মেইনলি হচ্ছে তোমার, নাম শুনছো হয়তো, জিপসাম দিয়ে হচ্ছে ইয়া বানায়, পোড়ামাটির ফলক বানায়, তারপরে হচ্ছে কিচেনে ডিজাইন করে, এগুলো বেসিক্যালি সিমেন্টের সাথে দেওয়া লাগে। জিপসাম লবণ হচ্ছে জমাট, মানে জমাট বাঁধায় আর কি। আচ্ছা, জিপসাম লবণ আর কোনটা কোনটা শিখলে ভালো হয়? আচ্ছা, একটা আছে হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল বা সাদা ভিট্রিয়ল। সাদা ভিট্রিয়ল হচ্ছে জিঙ্ক সালফেট ডট 7H2O। গ্রিন ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেট ডট 7H2O। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু শিখে রাখতে পারি, সেটা হচ্ছে পটাশ অ্যালাম বা, আচ্ছা এটা কি তোমাদের বইয়ে, আচ্ছা, সেটার নাম হচ্ছে ফিটকিরি। এটা শিখে রাখতে পারো আর কি, ঠিক আছে, ফিটকিরি, বা এটার বাণিজ্যিক নাম হচ্ছে পটাশ অ্যালাম। বুঝতেই পারতেছো, পটাশিয়াম থাকবে অ্যালুমিনিয়াম থাকবে, তাহলে K2SO4 অ্যালুমিনিয়াম সালফেট ডট 24 অণু পানি, ঠিক আছে। তো এগুলা মানে হচ্ছে শিখে রাখলে ভালো আর কি, হ্যাঁ, মানে মাঝে মধ্যে বেসিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন করলে এইসব জায়গা থেকে কোশ্চেন আসে। আচ্ছা, যাই হোক, আমাদের বইয়ে এক্সাম্পল হিসেবে এখানে জাস্ট গ্লুবার সল্টের কথা বলা আছে আর কি, ঠিক আছে। গ্লুবার সল্ট, এই জন্য গ্লুবার সল্টটা আর কিছু মনে রাখতে পারো বা না পারো, তুতে আর গ্লুবার লবণ অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে কি একটু শুরু করি আমাদের হচ্ছে গ্রাফটা। তাহলে গ্রাফের জন্য আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বিশাল বড় করে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এঁকে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আমার ওয়াই এক্সিস বরাবর রাখবো হচ্ছে দ্রাব্যতা, আর এক্স এক্সিস বরাবর আমি রাখবো হচ্ছে তাপমাত্রা। ওকে, এবার আসো প্রথম যৌগের ক্ষেত্রে। প্রথম যৌগ কারা? প্রথম যৌগ হচ্ছে যারা তাপ উৎপাদী লবণ। ওকে, অর্থাৎ যাদের ডেলএইচ এর ভ্যালু নেগেটিভ। দেখো, যারা তাপ উৎপাদী লবণ
তারা তাপ ছেড়ে দিচ্ছে, তাদের তাপ আর লাগতেছে না, তুমি এমন অবস্থায় তাপমাত্রা বাড়াচ্ছ, তাহলে এরা তাপ চাচ্ছে না, তুমি এদেরকে আরো তাপ দিচ্ছ, তার মানে তুমি এদের যত তাপই দাও না কেন এরা তাপ ছেড়ে দিবে। ছেড়ে দিবে কথাটার মানে কি, কেমিক্যালের ভেতরে আর এই তাপটা ঢুকতেছে না, ওরা ছেড়ে দিচ্ছে। কেমিক্যালের ভেতরে যদি তাপ না ঢুকে তার মানে কি, কেমিক্যালটা ভাঙতেছে না। দ্রাব্যতা কথাটার মানে কি, দ্রাব্যতা কথাটার মানে হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড ছিল, এইটা সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নে কনভার্ট হইলো, আয়নে কনভার্ট হইলো, এই কারণে তুমি তাদেরকে দেখতেছো না। সো দে হ্যাভ টু বি ব্রেক ডাউন। তাহলে খেয়াল করে দেখো যে তুমি এমন এক ধরনের যৌগ নিচ্ছ যারা তাপ উৎপাদী যৌগ, তার মানে তুমি যতই তাদের তাপমাত্রা বাড়াও না কেন তাদের আসলে, তারা আসলে তাপ ছেড়ে দিচ্ছে, তাদের ভিতরের তাপটা ঢুকতে পারতেছে না। তাহলে ভেতরেই যদি তাদের তাপ ঢুকতে না পারে তাহলে তো ভাঙার কোনো কোশ্চেনই আসে না। এই কারণে আমরা দেখব যে আমাদের যারা তাপ উৎপাদী পদার্থ, তারা যত তুমি তাপমাত্রা বাড়াবা তত তাদের দ্রাব্যতা কমবে। ওকে, তাহলে যত তুমি তাপমাত্রা বাড়াবা, এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী যারা তাদের। ওকে, তাহলে এটা আমি হচ্ছে কি একটু নিচে লিখে দিই রিজনটা কি। তো প্রথমত তাপ উৎপাদীর জন্য রিজন হচ্ছে যত তাপ দিব তত পরিবেশে ছেড়ে দিবে। পরিবেশে ছেড়ে দিবে, যৌগ ভাঙবে না। এ কারণে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছে আমাদের তাপ হাঁড়িতে কি হবে। তাপ হাঁড়ির কাজ কি আসলে খেয়াল করে দেখো তো, তাপ হাঁড়ির কাজ হচ্ছে তুমি যত তাপ দিবা তত ও নিজের ভিতর নিবে, কারণ ওর তো দরকার, ওর অনেক বেশি তাপ দরকার। তাপ দরকার বলেই তো চারপাশ থেকে শোষণ করে পরিবেশটাকে ঠান্ডা বানাচ্ছিল। তুমি যত তাপ দিবা সব শুষে নিবে নিজের ভেতর। শুষে নিলে কি হবে বলতো, ভেতরে কেমিক্যালের মাঝে বন্ড ভেঙে যাবে, কারণ ও তো তাপ নিচ্ছে, তাপ নিলে মানে কি তুমি শক্তি দিচ্ছ, শক্তি দিলে তো বন্ড ভেঙে যায়, বন্ড ভেঙে গেলে দ্রাব্যতা বাড়ে। তাহলে ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা এটা কি হইলো, সরাই দিই। আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের তাপ হাঁড়ি, যেটা 2 নম্বর ছিল। ওকে, তাহলে তাপ হাঁড়িকে আমরা কিভাবে লিখতে পারি, তাপ হাঁড়ি হচ্ছে যত তাপ দিব তত যৌগ শোষণ করে নিবে, যৌগ ভাঙবে, তাই দ্রাব্যতা বাড়বে। এবার দেখো আমাদের 3 নম্বর কেমিক্যাল কম্পাউন্ড কি ছিল, তাপ নিরপেক্ষ, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না, ডেল এইচ এর কোনো চেঞ্জ নেই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তুমি তাপমাত্রা যত বাড়াও বা যতই কমাও এর দ্রাব্যতা অল দা টাইম আসলে সেম থাকবে, দ্রাব্যতার কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর যৌগ যেটা, সেটা হচ্ছে তাপ নিরপেক্ষ। ওকে, আচ্ছা আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে কেলাস পানিযুক্ত লবণ। ঠিক আছে, এটার কথা একটু মনে রাখবা। কি মনে রাখবা, আমি একটু ফার্স্ট একটু লিখাই দিই, তারপর এটা কোন কালার, সব কালারই তো শেষ, এলো দিয়ে লিখি। তাহলে 4 নম্বর যেটা সেটা হচ্ছে কেলাস পানিযুক্ত লবণ। তো একটা জিনিস মনে রাখবা, কেলাস পানি কথাটার মানে কি। কেলাস পানি কথাটার মানে হচ্ছে, দেখো তুমি যদি এই যে কেলাস পানিযুক্ত লবণের স্ট্রাকচার গুলো দেখো, দেখবা এখানে ডট ডট বলে কিছু জিনিস আছে। এই জিনিসগুলো বলতে আসলে কি বোঝায়, কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত অবস্থায় আছে, বিক্রিয়ারত অবস্থায় নেই। বিক্রিয়ারত অবস্থায় থাকলে CuH2SO4 এরকম কেউ না কেউ থাকতো, অর্থাৎ পানি অক্সিজেন এরা ভিতরে ঢুকে পড়তো, সেরকম কিন্তু নাই।
জিনিসটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ভিতরে একটা কপার সালফেট আর চারপাশে 5 অণু পানি আছে। বা যদি আমি ইপসাম লবণের কথা বলি, মাঝে ম্যাগনেসিয়াম সালফেট, চারপাশে 7 অণু পানি আছে। তুমি যত তাপ দিবা তত কিন্তু পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তার মানে যে কোনো কেলাস পানিযুক্ত লবণের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পানি থাকা অবস্থায়, আর তুমি যত তাপমাত্রা বাড়াবা তত এটা বাষ্পে পরিণত হইতে থাকবে। তত 5 অণু পানি থেকে 4 অণু পানি, 3 অণু পানি, 2 অণু পানি, 1 অণু পানি, শেষে একটা অণু পানি থাকবে না, শুধু কপার সালফেট থাকবে, শুধু সোডিয়াম সালফেট থাকবে। এই কারণে আমরা দুইটা স্টেটকে কনভার্ট করতে পারি। যে দুইটা জিনিস মনে রাখবা তার মাঝে একটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে এইটা তাপহারী পদার্থের মতো ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখাই কিরকম হবে জিনিসটা। যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত দেখো তাপমাত্রা বাড়তেছে, সো পানি 1 অণু মানে 5 অণু, সে কথার কথা গ্লোবাল লবণ আসলে কত, 10 অণু পানি, 10 অণু, 9 অণু, 8 অণু, 7 অণু, 6 অণু, 5 অণু, 4 অণু, 3 অণু, 2 অণু, 1 অণু হয়ে অণু শেষ। অণু পানির অণু শেষ মানে সে এখন আর তাপহারী নাই, এখন সে তাপ উৎপাদী হয়ে গেছে। তাহলে এখন তুমি যত তাপ দিবা তত সে তাপ উৎপাদীর মতো বিহেভ করতে থাকবে। সো এই হচ্ছে কি আমাদের 4 নাম্বার, যেটা আর কি কেলাস পানিযুক্ত লবণ। ওকে, তাহলে তার দুইটা স্টেট আমরা দেখলাম। তাহলে ক্যালাস পানিযুক্ত লবণের দুইটা স্টেট আছে, সেটা হচ্ছে যে পানির অণু থাকলে তাপহারীর মতো ব্যবহার করবে, তাপমাত্রা বাড়ালে পানির অণু বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হয়ে চলে যাবে। এরপর তাপ উৎপাদীর মতন ব্যবহার করবে। সো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের পুরাপুরি তাপমাত্রার উপরে যে নির্ভরশীলতা, সেটা ঠিক আছে। তো অনেক ডিটেলসে অ্যাকচুয়ালি আমি পড়াইছি। তো এত কিছু হয়তো বা বইয়ের মধ্যে লেখা নাই, তবে হ্যাঁ অনুধাবনের কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট, মানে এই গ্রাফটা আর কি।